সো গত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই ডিসিশন ট্রি অ্যালগরিদমটা কিভাবে আমাদেরকে ডিসিশন মেক করতে সাহায্য করে সেটা বোঝানোর চেষ্টা করছি এবং আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদিও আমি অসম্ভব লেভেলের ঘাড়ে ব্যথা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, আশা করি আমি আপনাদেরকে অত বেশি পেইন দেইনি এবং আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন। অ্যান্ড আমার মনে হয় যে এখন প্র্যাকটিক্যালি এটাকে দেখে নেওয়া উচিত যে আসলে আমরা কিভাবে ডিসিশন ট্রি অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন করব। সো এটার জন্য আমাদের অবশ্যই ভিএস কোডে চলে আসতে হবে এবং এখান থেকে আমি আমার সিরিজ ফোল্ডারকে ওপেন করে নেব এবং এখানে নতুন একটা ফাইলকে তৈরি করে নিতে পারি, একটা নোটবুক ফাইল যেটার নাম দিব আমি intro_dt.ipynb। অ্যান্ড এখন আমরা আমাদের ডাটাকে নিয়ে আসতে পারি। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা খুবই ছোটোখাটো ডাটা সেটকে চুজ করে নিয়েছি এবং এই ডাটা সেটের নাম হচ্ছে কাইফোসিস ডাটা সেট। এটা খুবই পপুলার একটা ডাটা সেট, কিন্তু এটা খুবই ছোট একটা ডাটা সেট। তো এদিক থেকে আমার মনে হয় যে আমরা খুব দ্রুতই একটা মডেল বিল্ডিং এর দিকে চলে আসতে পারি এবং সাথে সাথে আপনাদের সাথে কিছু ক্রুশাল জিনিসপাতি নিয়েও আমি কথা বলে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে সবার প্রথম কাজটা কি ভাই? আমাদের মেশিন লার্নিং মডেল লাইফ সাইকেলের প্রথম কাজটাই হচ্ছে ডাটাকে নিয়ে আসা। সো এটার জন্য আমি এখানে ইম্পোর্ট করে নিব পান্ডাসকে অ্যাজ পিডি, আমি ইম্পোর্ট করে নিব নামপাই অ্যাজ এনপি এবং আমি কার্নেলটাকে সিলেক্ট করে নেব এখান থেকে অ্যান্ড রান করে দিলে আমাদের লাইব্রেরিগুলো ইম্পোর্ট হয়ে যাবে এবং ইম্পোর্ট হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে এখন পান্ডাসকে আমি ব্যবহার করতে পারি। সো ডাটা ইজ ইকুয়ালস টু পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি, এই মেথডটাকে এখানে ব্যবহার করতে হবে এবং এটার ভেতরে আমি জাস্ট ফাইল পার্টটাকে দিয়ে দিব ./kaifosis.csv এবং আমি ডাটা ডট হেডটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের ডাটাটা দেখতে কিরকম। রান করলাম, ইম্পোর্ট হয়ে গেল এবং আমাদের ডাটাটা দেখতে এইরকম। 4টা ফিচার আছে, কাইফোসিস, এইজ, নাম্বার, স্টার্ট, এবং আপনারা এই ডাটা সেটটা গুগলে একটা সার্চ করলেই পাওয়া যাবেন। খুবই পপুলার একটা ডাটা সেট, এরকম ছোটখাটো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা। সো জাস্ট গুগলে সার্চ করবেন কাইফোসিস ডাটা সেট, সাইডে ক্যাগের লেখা দিতে পারেন, আপনারা খুব সুন্দরভাবে ডাটা সেট পাওয়া যাবেন আমার মনে হয়। সো এই ক্ষেত্রে আমাদের এই ডাটা সেটে 4টা ফিচার আছে, কাইফোসিস, এইজ, নাম্বার এবং স্টার্ট। কাইফোসিসটা আসলে একটা রোগের নাম এবং এটা একটা মেরুদণ্ডের রোগ। কখনো কখনো এরকম হইতে পারে যে কোনো জেনেটিক কারণে অথবা কোনো ধরনের এক্সটার্নাল কজেসের কারণে আপনার মেরুদণ্ডের কোনো একটা হাড়ের বিকৃতি দেখা দিতে পারে এবং সেটা যদি খুবই অতিমাত্রায় হয় এবং আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া অথবা আপনার পশ্চার একেবারে ধ্বংস হয়ে যাওয়া, হাঁটতে কষ্ট হয় অথবা আপনি নিজেকে যদি দাঁড়া করাইতে না পারেন 2 পায়ে, আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে আমি নিজেও নিজের পায়ে এখনো দাঁড়া হইতে পারি নাই, তাহলে কি আমিও কাইফোসিস রোগী? রোগ নিয়ে জোক মারা উচিত না, কিন্তু আমি জোক মারে দিছি, কিছু করার নাই, ভিডিওতে এটা থাইকা যাবে এবং আপনারা হাসতে পারেন। আর যদি খুবই সেন্সিটিভ পিপল হন তাহলে গোমরা মুখ হয়ে বসে থাকেন, যেমন ভাবে আপনারা বসে থাকেন। সবচেয়ে ফানি হবে যদি রিয়েলি কোনো কাইফোসিস রোগী এই ভিডিওটা দেখে আর হাইসা দেয়। যদি হাইসা থাকেন ভাই তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানায়েন, আর যদি না হাসেন তাহলে কমেন্টে আমাদের জানায়েন। আই গেস আমি জানি না কেন আমি এখনো ওই জোক নিয়ে পড়ে আছি। যাই হোক, তো আশা করি আপনারা কাইফোসিস রোগের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন এবং এখানে আমি আরও 3টা ফিচারকে দেখতে পারতেছি, সেটা হচ্ছে এইজ, নাম্বার এবং স্টার্ট। এই ক্ষেত্রে এইজ কলামটা নির্দেশ করতেছে যে কোনো একজন ব্যক্তির বয়স কত এবং এখানে 158 দেখে আপনারা আবার ভাইবেন না যে 158 বছর, এটা আসলে মাসে দেওয়া। সো এই ক্ষেত্রে 158টা স্বাভাবিক। অ্যান্ড দেন ফাইনালি নাম্বার এবং স্টার্ট, এবং এই 2টা ফিচার আসলে রিপ্রেজেন্ট করতেছে মেরুদণ্ডের কতগুলো হাড় আসলে কাইফোসিস দ্বারা আক্রান্ত এবং আশয় বিষয়। আশা করি আপনারা এই ডাটা সেটের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন এবং এই ক্ষেত্রে আমরা ডাটা সেটের কিছু ইনফরমেশনকে দেখে নিতে চাই। সো ডাটা ডট ইনফো, এবং আমি যদি রান করি তাহলে এখানে আরও কিছু ইনফরমেশন দেখতে পারবো এবং দেখতে পারবো যে আমাদের ডাটা সেটে মাত্র 81টা স্যাম্পল আছে, কোনো ডাটা মিসিং নেই। এবং এটা আমি যেহেতু আপনাদেরকে ডিসিশন ট্রি ডেমনস্ট্রেশনের জন্য ব্যবহার করতেছি, সেহেতু আমি ইচ্ছা করি আসলে একটু কম স্যাম্পল বিশিষ্ট ডাটা সেটকে চুজ করছি, যেন আপনাদের সাথে ডিসিশন ট্রি এর বিভিন্ন জিনিসপাতি নিয়ে আমি কথা বলতে পারি এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেটা দেখাইতে পারি। এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের ডাটা ভিজুয়ালাইজেশনের কোনো দরকার নেই, আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দিতে পারি, আপনারা জাস্ট একটা পেয়ার প্লট বানায় দেখার চেষ্টা করবেন যে আসলে ডাটার
ডিস্ট্রিবিউশনটা কিরকম। এই ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে কাইফোসিস ফিচারটাই হবে আমাদের টার্গেট ফিচার, এবং আমি এখানে সিম্পলি আমাদের ফিচার এবং টার্গেটটাকে আলাদা করে নিব। সো ফিচার ইজ ইকুয়ালস টু আমাদের ডাটা থেকে ড্রপ করে দিব, কলামস আর্গুমেন্টের ভেতরে পাস করে দিব কাইফোসিসকে, এবং টার্গেটের ভেতরে আমি নিয়ে নিতে পারি আমাদের ডাটা থেকে কাইফোসিস ফিচারটাকে। এবং আমি যদি রান করে দিই তাহলে ফিচার এবং টার্গেট আলাদা আলাদা হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস চেক করে নিতে চাই যে আমাদের টার্গেট কলামের ভ্যালুর ডিস্ট্রিবিউশনটা কিরকম। সো টার্গেট ডট ভ্যালু কাউন্টস মেথডটাকে এখানে ব্যবহার করবে, এবং এখানে দেখতে পারতেছি দুইটা ক্লাস আছে, অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট, এবং প্রেজেন্ট ক্লাসে অনলি 17টা স্যাম্পল আছে, যেটা একদমই ভালো দিক না। আপনি এই ডাটা সেটের উপরে যে কোনো মডেলকে ট্রেন করেন, মডেলটা অ্যাবসেন্ট ক্লাসে ওভারফিট হয়ে যাবে, এটা অলমোস্ট শিওর। তাও আমরা ডিসিশন ট্রি এর মাধ্যমে একটু দেখার চেষ্টা করব যে আসলে আমাদের ডিসিশন ট্রিটা কিরকম পারফর্ম করে। অ্যান্ড ডিসিশন ট্রি এর জন্য আমাদের অবশ্যই আমাদের ডাটা সেটটাকে স্প্লিট করতে হবে। সো সেটার জন্য আমি ফ্রম sklearn ডট মডেল সিলেকশন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি ট্রেন টেস্ট স্প্লিট মডেলটাকে, এবং এই ক্ষেত্রে আমি এক্স ট্রেনকে পাওয়া যাব, এক্স টেস্টকে পাওয়া যাব, ওয়াই আন্ডারস্কোর ট্রেনকে পাওয়া যাব, অ্যান্ড সাথে সাথে ওয়াই টেস্টকেও এখানে পাওয়া যাব। ইজ ইকুয়ালস টু আমি এখানে ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে কল করতেছি, এবং এটার ভেতরে আমি ফিচার্স এবং টার্গেটটাকে সিম্পলি পাঠিয়ে দিলাম। আমি ট্রেন সাইজকে সেট করে দিতে চাই, লেটস সে যেমন আছে তেমনই। বাই ডিফল্ট 75% ট্রেনিং সাইজ হবে এবং 25% টেস্টিং সাইজ হবে। এই ক্ষেত্রে আমি ওইদিকে মনোযোগ দিতেছি না, আমি র্যান্ডম স্টেটটাকে সেট করে দিতে চাই, লেটস সে 42। অ্যান্ড আমি এখানে আরেকটা কাজ করব, সেটার নাম হবে স্ট্র্যাটিফাইকে ট্রু করে দিব। এবং স্ট্র্যাটিফাইকে আমি ট্রু করতেছি কারণ কি, কারণ হচ্ছে এই ইমব্যালেন্সনেসের কারণে। যখন আপনার ডাটা সেট হেভিলি ইমব্যালেন্স হবে তখন এটা খুবই স্বাভাবিক যে স্প্লিট করার সময় আপনার টেস্টিং সেটে কোনো একটা ক্লাস বাদ পড়ে যেতে পারে, যেটা একদমই ভালো হবে না, এবং আপনার মডেলকে ইভ্যালুয়েশনের জন্য সেটা কোনোভাবেই ভালো হবে না। তো ওই দিক থেকে স্ট্র্যাটিফাইকে যদি আমি ট্রু করে দিই তাহলে ট্রেনিং সেট এবং টেস্টিং সেটে আমাদের টার্গেট ক্লাসেসগুলার ডিস্ট্রিবিউশন সেম হবে, এবং এটা আমাদেরকে ইনশিওর করবে যেন সমানভাবে ইভ্যালুয়েশনটা হয়। এগুলো সব কিছু নিয়েই আমি পূর্ববর্তী ভিডিওতে কথা বলছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। আর যদি আপনারা না দেখে থাকেন তাহলে খুব সম্ভবত এই ভিডিওটাই আপনারা প্রথমবার দেখতেছেন আমার চ্যানেলে। এর লেগে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে যেখানে আমি বসে থাকি, শেখার চেষ্টা করি, ঘাড়ে ব্যথা নিয়ে কাইটা পড়ে থাকি। আপনারা চাইলেও সেম কাজটাই করতে পারেন আমার সাথে, কোনো সমস্যা নাই। এবং এই ক্ষেত্রে আমি আমাদের এই সেলটাকে রান করে দিব, এবং রান করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে একটা এরর দেখানো হবে, স্ট্র্যাটিফাই প্যারামিটার ট্রেন টেস্ট স্প্লিট মাস্ট বি অ্যারে লাইক অর নন। আমি এখানে ট্রু করছি, কেমনটা লাগে? আমি আপনাদের সাথে প্যাচাল করতেছি আর ভুললেই গেছি যে স্ট্র্যাটিফাইয়ের ক্ষেত্রে আমি এখানে বুলিয়ান ভ্যালুকে পাস করব না, আমি এখানে আমাদের টার্গেটটাকে পাস করে দিব। তাহলে আসলে আমাদের ট্রেন টেস্ট স্প্লিটটা অন্তত বুঝতে পারবে যে কোন ক্লাসের সাপেক্ষে আসলে আমরা স্ট্র্যাটিফাই করতে চাই। এবং এই ক্ষেত্রে আমি টার্গেটটাকে এখানে পাস করে দিব, এবং রান করে দিলেই আমাদের স্প্লিটটা তৈরি হয়ে গেল, এবং আমরা মডেল ট্রেনিং এর দিকে চলে আসতে পারি। সো আমরা মডেলকে ট্রেন করব কিভাবে? সবার প্রথমে আমাদের মডেল ক্লাসটাকে নিয়ে আসতে হবে। সো sklearn ডট ট্রি মডিউল থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি আমি ডিসিশন ট্রি ক্লাসিফায়ারকে। যেহেতু আমাদের টার্গেট ফিচারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুইটা ভ্যালুকে দেখতে পারতেছি, তার মানে এটা খুবই ক্লিয়ারলি একটা ক্যাটাগরিক্যাল কলাম, এবং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডিসিশন ট্রি ক্লাসিফায়ারকে ব্যবহার করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি ট্রি মডিউল থেকে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ক্লাসটাকে পাওয়া যেতেছি, এবং অবশ্যই আমি এটার একটা অবজেক্টকে তৈরি করে নিব। সো ট্রি মডেল ইজ ইকুয়ালস টু ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এবং এটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করে দেব, অন্য কোনো কিছু না। এবং এই স্টেপসগুলো সবসময়ই সেম হবে। আমরা স্প্লিট করব, স্প্লিট করার পর ক্লাসটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর সেটাকে ইনস্ট্যান্স তৈরি করব, তারপর আমি জাস্ট ওই ইনস্ট্যান্সের মাধ্যমে মডেলটাকে ট্রেন করব। সো মডেলটাকে ট্রেন করার জন্য আমরা আমাদের ট্রি মডেল ভ্যারিয়েবলটাকেই ব্যবহার করতে পারি। সেখান থেকে আমি একটা মেথডকে পাওয়া যাব ফিট নামে, এবং ফিটের ভেতরে আমি আমাদের ট্রেনিং সেটটাকে পাঠিয়ে দিব। সো ট্রেনিং সেটে আছে এক্স ট্রেন, ওয়াই
try_train অ্যান্ড আমি যদি রান করি তাহলে আমাদের মডেলটা রান হয়ে গেছে। আমি প্যারামিটারসে এখানে যে বাক্সটা তৈরি হয়েছে সেটার প্যারামিটারসে ক্লিক করলে এখানে অনেকগুলা প্যারামিটার দেখতে পারবো, যেটা এর আগের কোনো মডেলে হয় নাই, এবং এগুলাকে বলা হয় হাইপার প্যারামিটার্স। আমি আপনাদেরকে ডিসিশন ট্রি এর মেইন কার্যক্রমটা দেখাইছি, কিন্তু ডিসিশন ট্রি এর ক্ষেত্রে আপনি সেই সকল মেইন কার্যক্রমগুলোর মধ্য থেকে কিছু কিছু জিনিসকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন এই ক্ষেত্রে ক্রিটেশন নামক একটা আর্গুমেন্ট আছে, যেটাতে আপনি গিনি এন্ট্রপি অথবা লগ লসকে দিতে পারেন। এবং আপনারা জানেন গিনি এন্ট্রপি এবং লগ লস কেন ব্যবহৃত হয়। এটা ব্যবহৃত হয় ইমপিউরিটি ডিটেকশনের জন্য। কোনো একটা ফিচারের ইমপিউরিটি কতটুকু সেটা বোঝার জন্য আমরা গিনি ইমপিউরিটি অথবা এন্ট্রপি অথবা লগ লসকে ব্যবহার করতে পারি। সো এই ক্ষেত্রে আপনারা এগুলাকে চেঞ্জ করে দেখতে পারেন। সাথে সাথে স্প্লিটারের ক্ষেত্রে আপনারা বেস্ট অথবা র্যান্ডম যে কোনো একটাকে ব্যবহার করতে পারেন। সাথে সাথে ম্যাক্স ডেপথ আপনার ট্রি এর কতগুলা লেভেল হইতে পারে সেটাকে বলে দিতে পারেন। তারপর মিনিমাম স্যাম্পল স্প্লিট, কতগুলা স্যাম্পল থাকলে আপনার একটা নোড স্প্লিট হইতে পারে সেটাকে সেট করে দিতে পারেন। সাথে সাথে মিনিমাম স্যাম্পল লিভ, কতগুলা স্যাম্পল থাকলে সেটাকে আসলেই একটা আউটকামের জন্য আপনি ধরতে পারেন সেটা এখানে সেট করে দিতে পারেন। আরও অনেক কিছু আছে, এবং এই সকল জিনিসগুলা চেঞ্জিংয়ের মাধ্যমে আমরা আমাদের মডেলটাকে আমাদের ডাটা সেটের প্রেডিকশনে অনেক ভালো করতে পারি। এবং এগুলার একটা টার্মিনোলজিও আছে যেটার নাম হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং, এবং এটা নিয়েও আমি পরবর্তীতে কোনো এক সময় আপনাদের সাথে কথা বলবো, জাস্ট আপনাদেরকে দেখা দেওয়ার জন্য যে আসলে আমরা কি কি করতে পারি। এবং এখানে আমরা সব ইনফরমেশনগুলোই দেখতে পারতেছি যে কোনটা কিভাবে সেট করা আছে। সো আমি আপনাদেরকে এখনই বলবো যে ভাই এই সকল হাইপার প্যারামিটারগুলোর কাজ কোনটা কি করতেছে আমি আপনাদেরকে ইন্টারনাল যে নলেজটা দিছি সেটার সাপেক্ষে একটু বোঝার চেষ্টা করেন যে এগুলার সাথে ওইটার সম্পর্কটা কি, এগুলা করলে ওইটাতে কীরকম চেঞ্জেস হইতে পারে এবং আপনাদের মডেলটা কীরকম বিহেভিয়ার করতে পারে সেটা আপনারা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। জাস্ট নিজেরা একটু ট্রাই করালাম ভাই, কারণ এই সব জিনিসপাতি নিয়ে যদি আমি একটা টেস্টিং এর দিকে যাই এবং এক্সাম্পল দেখাইতে যাই তাহলে আমার ভিডিও এড়িয়ে যাবো 3 ঘন্টা, এবং আমরা যত কমপ্লিকেটেড অ্যালগোরিদমের দিকে ঢুকবো তত এই সকল জিনিস বাড়তে থাকবে। এরপরের অ্যালগোরিদমের নামই হচ্ছে র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদম, ওইটাতে তো ভাই আরো অনেক বেশি। যাই হোক, এটা নিয়ে অনেক সময় পার করে ফেলছি, আমরা একটু প্রেডিকশনের দিকে মনোযোগ দিতে পারি। সো প্রেডিকশনস ইজ ইকুয়ালস টু আমরা আমাদের ট্রি মডেল থেকেই প্রেডিক্ট মেথডটাকে ব্যবহার করতে পারি, এবং এটার ভেতরে আমি এক্স টেস্টটাকে পাঠিয়ে দিব, তাহলে প্রেডিকশনগুলো হয়ে যাবে আমাদের টেস্ট সেটের সাপেক্ষে। অ্যান্ড আমরা প্রেডিকশনগুলো এখানে পেয়ে গেলাম, অ্যান্ড আমরা একটা ক্লাসিফিকেশন রিপোর্টকে কুইকলি তৈরি করে নেব। তো ফ্রম sklearn.matrix থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো ক্লাসিফিকেশন রিপোর্ট ফাংশনটাকে, এবং আমি এটাকে একটু প্রিন্ট করে দিব। সো প্রিন্ট ক্লাসিফিকেশন রিপোর্ট, এবং এটার ভেতরে আমার দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু যেটা হচ্ছে ওয়াই টেস্ট, এবং আমাদের প্রেডিকশনগুলো। সো প্রেডিকশনগুলোকে পাঠিয়ে দিলাম, একটু রান করলে আমাদের চোখের সামনে এখন ডাইরেক্টলি আমাদের মডেলের পারফরমেন্সটা চলে আসলো। এবং এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন, যেমনটা আমি কইছিলাম, অ্যাবসেন্ট ক্লাস যেহেতু বেশি সেহেতু অ্যাবসেন্ট ক্লাসের F1 স্কোরটাও যথেষ্ট ভালো। প্রিসিশন, রিকল, F1 স্কোর সব দিক থেকেই অ্যাবসেন্ট ক্লাসটা ভালো, কিন্তু প্রেজেন্ট ক্লাস আমার মডেল বুঝেই না এটা কি। এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে F1 স্কোর এটার জন্য অনলি 29%, যেটা একদমই ভালো না। অ্যান্ড সব কিছুর অ্যাভারেজের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এটা অলমোস্ট 50 to 60%-এর কাছাকাছি। F1 স্কোরের অ্যাভারেজটা হচ্ছে 57%, যেটা আসলে আমাদেরকে ফুল পিকচারটা দিতেছে না, কারণ এদিক থেকে আমাদের মডেলটা প্রেজেন্ট ক্লাসের ডিটেক্টই করতে পারতেছে না, উল্টাপাল্টা ডিটেক্ট করতেছে। রিকলের দিকে যদি তাকান তাহলে 25% অনলি, তার মানে আমার মডেলটা অনলি 25% কারেক্টলি বলতে পারতেছে যে এটা প্রেজেন্ট ক্লাস, বাকি সবসময় বলতেছে যে এটা অ্যাবসেন্ট ক্লাস, যেটা আসলে খুবই খুবই বাজে। এবং এই টেস্টিংটা আমরা করতেছি শুধুমাত্র আমাদের ফুল ডাটা সেটের 25%-এর উপরে। আমাদের ফুল ডাটা সেটের উপরে পারফরমেন্সটা একটু বুঝে নেওয়া দরকার, তাই না? যে আমাদের মডেলটা কি আসলে পুরো ডাটা সেটের উপরেই এরকম পারফর্ম করে কি না। তো সেটার জন্য আমাদের কি করতে হবে বয়েস? আমাদেরকে ক্রস ভ্যালিডেশন করতে হবে। সো ক্রস ভ্যালিডেশনের জন্য
আমরা কিছু জিনিসকে ইম্পোর্ট করে নেব। প্রথমত আমি sklearn ডট মডেল সিলেকশন মডিউলে আরেকবার যাব এবং সেখান থেকে আমি স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্লাসটাকে নিয়ে আসব এবং সাথে সাথে ক্রস ভ্যাল স্কোর ফাংশনটাকে এখানে নিয়ে আসব এবং আমি এখানে একটা ক্রস ভ্যালিডেশন অবজেক্টকে তৈরি করব যেটা হবে আমাদের স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্লাসের একটা অবজেক্ট এবং এটার ভেতরে কিছু জিনিসপাতি বলে দিতে হবে। প্রথমত আমাদের কয়টা স্প্লিট দরকার। আমরা আমাদের ডাটা সেটটাকে 5 ভাগে ভাগ করে নিতে পারি অথবা 4 ভাগে ভাগ করে নিই এখানে। তো এই ক্ষেত্রে n_splits এর ভেতরে আমি 4 দিয়ে দিতে পারি অ্যান্ড তারপর আমি শাফেলকে এখানে ট্রু করে দিব যেন র্যান্ডমাইজ হয় এবং সাথে সাথে আমি র্যান্ডম স্টেটটাকে 42 তে সেট করে দিলাম এক্স্যাক্টলি সেম টু সেম যেটা আমাদের ট্রেন্ড স্প্লিটের জন্য ছিল সেটাই এখানে দিয়ে দিছি অ্যান্ড আমার মনে হয় আর কোনো কিছু দেওয়ার এখানে দরকার নাই অ্যান্ড আমরা এখন এই ক্রস ভ্যালিডেশন অবজেক্টটাকে ব্যবহার করতে পারি আমাদের ক্রস ভ্যাল স্কোর ফাংশনের ভেতরে। সো এখানে আমি ক্রস ভ্যাল স্কোর ফাংশনটাকে নিয়ে নিব এবং এটার ভেতরে মডেলটাকে পাস করে দিতে হবে। সো আমরা ট্রি মডেলটার ইভ্যালুয়েশন করতে চাইতেছি, আমার ফিচারগুলোকে আমি পাঠিয়ে দিব এবং সাথে সাথে টার্গেট কলামটাকেও পাঠিয়ে দিতে হবে অ্যান্ড দেন ফাইনালি আমি সিভি আর্গুমেন্টের ভেতরে আমাদের সিভি অবজেক্টটা পাঠিয়ে দিব যেন স্ট্র্যাটিফাইড কে ফোল্ড এখানে অ্যাপ্লাইড হয়ে যায় অ্যান্ড সাথে সাথে যেহেতু আমরা অ্যাকিউরেসির দিকে যদি তাকাই তাহলে দেখব অ্যাকিউরেসি আমাদের আগে ছিল 76% কিন্তু F1 স্কোরের দিক থেকে প্রেজেন্টের F1 স্কোর ছিল 29%। সো অ্যাকিউরেসি অনেক ভালো হইলেও আমাদের মডেলটা আসলে একদমই ভালো না। সো আমরা এখানে আসলে ইভ্যালুয়েশনের জন্য অ্যাকিউরেসিটাকে চাই না। ক্রস ভ্যালিডেশন স্কোর বাই ডিফল্ট আমাদেরকে প্রত্যেকটা ফোল্ডের অ্যাকিউরেসি স্কোরটাকে পাঠিয়ে দিবে কিন্তু আমাদের অ্যাকিউরেসি স্কোরের দরকার নাই। সো আমরা কিভাবে বলবো যে আমাদের অ্যাকিউরেসি স্কোরের বদলে F1 স্কোরের অ্যাভারেজটা পাঠিয়ে দাও? সেটার জন্য আমরা আরেকটা আর্গুমেন্টকে পাই যেটার নাম হচ্ছে স্কোরিং এবং এটার ভেতরে আমরা অনেকগুলা ইভ্যালুয়েশন মেথডকে বলে দিতে পারি। তার ভেতরে একটা হচ্ছে F1_ ম্যাক্রো, এটা হচ্ছে আমাদের দুইটা ক্লাসের F1 স্কোরের অ্যাভারেজটা ডাইরেক্টলি আমরা এটাই পাবো। সো আমি এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিতে চাই স্কোরস নামক ভ্যারিয়েবলে এবং আমি স্কোরসগুলোকে একটু দেখে নিব। রান করে দিলাম এবং আমাদের স্কোরের দিকে যদি তাকাই তাহলে আমাদের F1 ম্যাক্রোটা 60%, 60%, 65, 64 যেটা আসলে আমাদের পূর্ববর্তী স্ট্র্যাটিফাইড স্প্লিট থেকে বেটার বলা যায় কারণ ওইটার অ্যাভারেজ ছিল 57% কিন্তু এখন আমরা 60%, 60%, 65 এবং 64%-এর মতো F1 স্কোর পাইতেছি কিন্তু তাও এটা কোনোভাবেই ভালো হওয়ার কথা না, রাইট? আমরা এটাকে একটু অ্যাভারেজ করে নিব, দেখি আমাদের অ্যাভারেজটা কত আসে। তো np.mean মেথডটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে স্কোরসকে পাঠিয়ে দিলাম, রান করে দিব এবং রান করার পর একেবারে আমাদের ফুল ডাটা সেটের ওভারঅল অ্যাভারেজ F1 স্কোর হচ্ছে 62%। আমাদের মডেলটা যদি ভালো হয় তাহলে আমাদের মডেলের অ্যাকিউরেসিও ফুল ডাটা সেটের উপরে এটার কাছাকাছি হওয়া উচিত। সো ওই দিক থেকে আমি স্কোরিং আর্গুমেন্টটাকে কমেন্ট আউট করে দিব এবং কমেন্ট আউট করে দেওয়ার পর আমি আরেকবার রান করব তাহলে আমাদের কাছে অ্যাকিউরেসি স্কোরটা চলে আসবে এবং এখন যদি রান করি এটা অনেক বেশি। F1 স্কোর 62% কিন্তু অ্যাভারেজ অ্যাকিউরেসি 76% যেটা আগের মতোই। সো আসলে আমাদের মডেলটা আমাদের এই ডাটা সেটে ভালো পারফর্ম কোনোভাবেই করতেছে না কারণ আমরা এখান থেকে কমপ্লিটলি ক্লিয়ারলি এটা বলতে পারি যে F1 স্কোর এবং অ্যাকিউরেসির ডিফারেন্সটা অনেক বেশি। সো কোথাও না কোথাও তো ঝামেলা হইতেছে এবং আমরা আসলে যেই জিনিসটাকে আগে থেকেই বুঝছিলাম সেটা হচ্ছে এই প্রেজেন্ট ক্লাস্টার ডিটেকশন করা আমার মডেল কোনোভাবেই বুঝবে না, সেটাই আসলে এখানে খুব গভীরভাবে হইতেছে। সো আমরা এখান থেকে এই কনক্লুশনে উপনীত হইতে পারলাম যে ভাই ডিসিশন ট্রি মডেল খারাপ, কোনো ডাটা সেটের ব্যবহার করা যাবে না, দরজা দিয়ে না ভাই এই ডাটা সেটের জন্যই শুধু খারাপ এবং সাথে সাথে ডিসিশন ট্রি মডেল অত ভালো পারফর্মও করে না। কাহিনী আছে এটার পিছনে না করার পিছনে, বাট ওইটা নিয়ে আরো লম্বা ডিসকাশন আমাদের করতে হবে মাস্ট এবং আমরা পরে যখন একটা প্রজেক্ট করব তখন আমি আপনাদেরকে কেন এরকম পারফরমেন্সে ইস্যু হইতে পারে সেটা আপনাদেরকে অবশ্যই দেখা দেওয়ার চেষ্টা করব।
এবং এই ভিডিওটা শেষ করার আগে আমি লাস্টলি আরেকটা কুল থিং আপনাদেরকে দেখা দিতে চাই, সেটা হচ্ছে যে ভাই আমরা চাইলে আমাদের ফুল ডিসিশন ট্রিটাকে এখানে ভিজুয়ালাইজ করে দেখতে পারি এবং ওইটা করতে শুধুমাত্র কয়েকটা লাইনই খরচ করতে হবে। আমি এখানে scikit-learn-এরই ট্রি মডিউল থেকে প্লট ট্রি নামক একটা মেথডকে পাওয়া যায় এবং এটা জাস্ট সিম্পলি যে কোনো ডিসিশন ট্রি মডেলকে ম্যাটপ্লটলিবের সাহায্যে প্লট করে দিতে পারে। তো এই ক্ষেত্রে প্লট ট্রি এর ভেতরে আমি জাস্ট আমাদের ট্রি মডেলটাকে পাঠিয়ে দিব। আমি যদি রান করি, একটু ওয়েট করি এবং একটু নিচে স্ক্রল করি, এখানে আপনারা যে ইনফরমেশন দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব আমাদের ট্রি মডেলের ইনফরমেশন। এবং আমি যদি একেবারে নিচে যাই তাহলে এখানে আমরা আমাদের ডিসিশন ট্রি মডেলটার ফুল গ্রাফটাকে দেখতে পারবো এবং এটা খুবই ছোট হয়েছে। এই ক্ষেত্রে আমি ম্যাটপ্লটলিবের পাইপ্লট মডিউলকে ব্যবহার করতে পারি। সো ফ্রম ম্যাটপ্লটলিব ইম্পোর্ট পাইপ্লট অ্যাজ পিএলটি অ্যান্ড আমি এখানে plt.figure মেথডটাকে ব্যবহার করব এবং ফিগারের ভেতরে ফিক্স সাইজ দিয়ে দিতে পারি এবং আমি পাইপ্লট আকারে ইম্পোর্ট করে নিয়ে আসছি। ভেরি নাইস। সো plt অ্যান্ড এখন যদি আমি রান করি, এটাকে একটু বড় সাইজ করে দিব, 15,10 না দিয়ে 15,15 দিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি রান করি তাহলে আমাদের প্লটটা একটু বড় সড়ো হয়ে গেছে এবং এখান থেকে খুব সম্ভবত আপনারা কিছুই বুঝতে পারবেন না কিভাবে কি লেখা আছে এবং এটাকে সুন্দর করার একটা প্রসেস আছে। এবং আপনারা যদি চান এই লেখাগুলোকে সরায় দিতে তাহলে আপনারা আপনার সেলের একেবারে শেষ লাইনে একটা সেমিকোলনকে দিয়ে দিতে পারেন। এবং হ্যাঁ, আপনাদের মাথায় কোশ্চেন নিতে পারে, ভাই পাইথনে সেমিকোলন হাই কেমনে কি? না ভাই, এটা পাইথনের সেমিকোলন না। সেমিকোলনটা আসলে একটা ছোটখাটো ইগনোরিং কমান্ড আকারে কাজ করতেছে জুপিটার নোটবুকের জন্য এবং এটা আসলে বলতেছে যদি কোনো টেক্সট আউটপুট থাকে সেগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা প্লট ট্রি এর ভেতরে কিছু আর্গুমেন্টকে পাস করতে পারি। তার ভেতরে একটা হচ্ছে ফিল্ড আর্গুমেন্ট এবং এখানে আমি ট্রু সেট করে দিব। আমি যদি রান করি তাহলে আমাদের ট্রিটা একটু কালারফুল হয়ে যাবে, বুঝতে একটু সুবিধা হবে আমাদের। অ্যান্ড দেন আমি এখানে ফিচার নেমস নামক একটা আর্গুমেন্টে আমাদের ফুল ফিচারগুলোকে একটা লিস্ট আকারে পাঠিয়ে দিতে পারি। সো আমাদের ফিচার্স থেকে আমি কলামস অ্যাট্রিবিউটটাকে এখানে লিস্ট আকারে পাঠিয়ে দিব এবং এখন যদি রান করি তাহলে আমরা আমাদের ফিচার নেমগুলোকে এখানে দেখতে পারবো আগের উইয়ার্ড সিনট্যাক্সের বদলে। অ্যান্ড সাথে সাথে এখানে যদি লক্ষ্য করেন আমরা কোনো আউটপুটও দেখতে পারতেছি না, যেটার জন্য আমরা আরেকটা আর্গুমেন্টকে পাস করতে পারি এবং সেই আর্গুমেন্টের নাম হচ্ছে ক্লাস নেমস এবং এটার ভেতরে আমি একটা অ্যারেকে পাঠিয়ে দিব যেটার ভেতরে আমি অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট এই দুইটা ক্লাসকে দিয়ে দিতে পারি, আমাদের টার্গেট কলামের ক্লাসগুলোই। এন্ড এখন যদি রান করি তাহলে আমরা আমাদের ফুল ডিসিশন ট্রি এর ভিউটা এখানে পাওয়া যাব। সো একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারের নাম হচ্ছে স্টার্ট এবং ওইটা কি হিসাবে ভাগ হয়েছে সেটা দেখতে পারতেছি, সেটার গিনিয়াম পিউরিটি স্কোর দেখতে পারতেছি, স্যাম্পল সাইজ দেখতে পারতেছি, প্রত্যেকটা ক্লাসের কতগুলো করে স্যাম্পল আছে সেটাকে দেখতে পারতেছি এবং ওই ফিচারটা আসলে কোন টার্গেট ক্লাসের দিকে বেশি ঝুঁকতেছে সেটাকেও এখানে দেখতে পারতেছি। সো নিজেরা একটু এই ট্রিটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন যে আসলে কিভাবে স্প্লিট হয়েছে, এই ট্রিটা আসলে ভালো নাকি খারাপ, অথবা অন্য কোনো স্প্লিটের ক্ষেত্রে ট্রিটা কিরকম হয়, ভালো হয় নাকি খারাপ হয়, এই সকল বিষয় নিজেরা এক্সপ্লোর করার চেষ্টা করবেন এবং আশা করি আমি আপনাদেরকে ডিসিশন ট্রি এর ব্যাপারে যথেষ্ট পরিমাণে ধারণা দিয়ে ফেলতে পারছি এবং আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ ছিল আমার মনে হয়। সো যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। আজকে এই শরীরটা একটু ভালো লাগা শুরু হয়েছে, কাঁধের ব্যথা এখনো আছে। যাই হোক, দোয়া করেন আমার জন্য। অ্যান্ড পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে, কারণ পরের ভিডিও থেকে আমরা আমার ফেভারিট অ্যালগোরিদমের ব্যাপারে শেখা শুরু করতে পারি।